ওকে, তো আজকে আমাদের ত্রিকোণমিতি ক্লাস। তো আমি ফার্স্টে ত্রিকোণমিতি স্টার্ট করব মেইনলি যারা তোমরা 9-10-এ হায়ার ম্যাথ আছে তাদের জন্য এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের জন্য। প্লাস এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি, এ বি সি ত্রিভুজ। হ্যাঁ, তো এই ত্রিভুজের আমরা জানি অতিভুজ কোনটা যদি বলি তাহলে কি বলবা, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। হ্যাঁ, তাহলে অতিভুজটা হচ্ছে এ বি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, এটা আমরা সবাই জানি। এটা তো ক্লিয়ার সবাই, তাই না? এই ক্লাসে কথা বলতে হবে, হ্যাঁ। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এখন আমি তোমাকে যদি বলি এই ত্রিভুজের লম্ব কোনটা, দেখি বলো তো, আমাকে বলতে পারবে নাকি কেউ? ভাইয়া এ সি বি সি দুইটাই তো হতে পারে, মানে আমরা এসি থিটা ও লম্ব যেটা ধরবো। সুন্দর একটা ভালো কথা বলছো যে ভাইয়া এসি কোনটা বেসি কোনটা। এই যে একজন আমাকে লিখছো যে এসি, কে লিখছো এটা জানি না, তো রোহান মনে হয় লিখছো যে এসি নাকি কে লিখছো। এসি কিন্তু লম্ব হতে পারে না, এখানে কিন্তু এসিও লম্ব হতে পারে, বিসিও লম্ব হতে পারে। এই বিসিটা কি লম্ব হতে পারে না? অবশ্যই লম্ব হতে পারে। তো এই ত্রিভুজের আমরা লম্ব আর ভূমি কোনটা এটা বলতে পারবো না, অতিভুজ বলতে পারবো। লম্ব আর ভূমি বলতে গেলে অবশ্যই একটা কোণকে আমাকে ফিক্স করে দিতে হবে। হ্যাঁ, এই দুইটা সূক্ষ্ম কোণের মধ্যে যে কোনো একটা কোণকে ফিক্স করে দিতে হবে। আমি যদি বলি যে এই বি কোণকে আমি ফিক্স করে দিলাম, তাহলে এই বি কোণের সাপেক্ষে আমি লম্ব কোণটা এটা বলতে পারবো। এই বি কোণের বিপরীত বাহু যেটা ছিল সেটাকে আমরা লম্ব বলবো। আর এই কোণ সংলগ্ন বাহু বিসি যেটা ছিল এটা হচ্ছে ভূমি। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে এই থিটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো, আর এই বিসি বাহু যেটা ছিল থিটা সংলগ্ন বাহুকে আমরা ভূমি বলবো। তাহলে আমি যদি তোমাকে এখন বলি, তাহলে আমাকে একটু অ্যান্সার দাও তো ভাইয়া, এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা, দেখি বলতে পারো কিনা? বিসি। এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এসি। ওকে, তো তারপর আমাদের এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। আমরা জানি যে এখানে যদি তুমি সাইন থিটার মান বলো, সাইন থিটা কত আসে, লম্ব বাই অতিভুজ আসে, তাই না? এরকম না যে এই যে সাইন, তারপরে হচ্ছে আমরা যেটা জানি কস, তারপরে হলো তোমাদের ট্যান, তারপরে আমরা লিখি কি কট, তারপরে আমরা লিখি হচ্ছে এখানে কোসেক, সাইনের উল্টা, তারপরে হচ্ছে আর কজের উল্টা হচ্ছে সেক। এই যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত, এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিন্তু এই তিনটা দিয়েই বের করা যায়। এই লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটার সাপেক্ষেই এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা প্রকাশ করতে পারি, যে কোনো দুইটার অনুপাত। যেমন সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটা আমরা জানি তো, তাই না? আর কোসেকটা কি, কোসেক হচ্ছে সাইনের উল্টা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, সেক হচ্ছে কজের উল্টা অতিভুজ বাই ভূমি, আর কট হচ্ছে ট্যানের উল্টা ভূমি বাই লম্ব। তো এখন আমরা মোটামুটি জানি সবাই যে এই যে ফার্স্ট কোঅর্ডিনেট যেটা, এটাকে আমরা প্রথম চতুর্ভাগ বলে থাকি। এই প্রথম চতুর্ভাগে আমরা কি জানি, অল পজিটিভ, এটা আমরা জানি না যে এই তিনটা এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত এখানে সবগুলো পজিটিভ। এখানে সি থেকে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট, এখানে হচ্ছে সেক আর কস। এটা কেন হয় আসলে, যে প্রথম চতুর্ভাগ যেটা ছিল এই প্রথম চতুর্ভাগে অল পজিটিভ কেন, আমরা এটা কোনো একটু দেখতে চাচ্ছি। যেহেতু আমাদের এটা একটা বেসিক ক্লাস, তো আমরা মোটামুটি সব বেসিক ক্লিয়ার করার ট্রাই করবো। হ্যাঁ, দেখো একটু, কেউ কেউ আমাকে বলতে পারবে এটা কি জানো যে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ কেন হয়? কেউ কি বলতে পারবা? কারো কি জানা আছে? আচ্ছা, তো আমরা এখন দেখি, আমরা একটা কাজ করি। আমি কি করলাম, মনে করো যে এখানে একটা লাঠি ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে এই যে হলুদ কালারের একটা লাঠি ফেলতেছি, হলুদ কালারের আমি একটা লাঠি এখানে ফেললাম, এই লাঠিটা এখানে ফেললাম। হ্যাঁ, তো মনে রাখবা এটা যেহেতু একটা লাঠি, এটা দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ হবে। লাঠি যেটা ফেলবো এই লাঠির দৈর্ঘ্য অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। এই কথাটা খুব ভালো করে মনে রাখবা। এখন কি করব, এই লাঠিকে দিয়ে আমি একটা ত্রিভুজ বানায় ফেললাম, এখানে একটা ত্রিভুজ বানায় ফেললাম। ত্রিভুজ যদি তুমি এখানে বানায় ফেলো তাইলে ধরে নাও এটা হবে লম্ব, তাইলে অবশ্যই। আর যে কোনো একটা কোণকে এখানে ফিক্স করা, আমি ধরে নাও এই কোণকে ফিক্স করলাম, এটাকে আমরা থিটা কোণ ধরলাম। এটা যদি থিটা কোণ হয় তাইলে অবশ্যই এটা হবে তার ভূমি, আর এইটা হবে তার লম্ব, এটা হবে তার লম্ব। আর এই যে লাঠির দৈর্ঘ্য এটা হবে অতিভুজ। ওকে, এটা হবে অতিভুজ। তো এখন দেখো তো দেখি, এই যে ভূমি যেটা তুমি দেখতে পাচ্ছ এই ত্রিভুজের, এই ভূমিটা কি এক্স অক্ষের পজিটিভ সাইডে। এক্স অক্ষের পজিটিভ সাইড হওয়ার কারণে কি হবে বলো তো দেখি, এই যে ভূমিটা ছিল আমাদের, এই ভূমির দৈর্ঘ্যটা অবশ্যই পজিটিভ হবে, কারণ আমরা জানি এক্স অক্ষের পজিটিভ সাইড হচ্ছে ধনাত্মক, নেগেটিভ সাইড ঋণাত্মক। আর লম্বটা কি, লম্বটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ অংশ, ওয়াই অক্ষের পজিটিভ অংশ এটা হচ্ছে এখানে পজিটিভ।
তার মানে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট কোঅর্ডিনেটে যে ত্রিভুজটা আমরা আঁকতে পারছি সেটার ভূমিও পজিটিভ, লম্বটাও পজিটিভ, এই লাঠিটাও পজিটিভ, অর্থাৎ তিনটাই পজিটিভ চলে আসছে। যেহেতু এই তিনটাই পজিটিভ আর এই লম্বভূমি অতিভুজ নিয়েই এই 6টা অনুপাত বের করা যায়, তাহলে অবশ্যই যে কোনো দুইটা রেশিও, তুমি যদি লম্ব বাই অতিভুজের কথা বলো বা অতিভুজ বাই লম্ব বলো, পজিটিভ বাই পজিটিভ চলে আসবে। দ্যাট মিনস এখানে এই 6টা অনুপাতই পজিটিভ আসবে। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো তোমরা। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এই হলুদ লাঠিটাকে সেকেন্ড কোঅর্ডিনেটে ফেলতে চাচ্ছি। নিয়ে নাও, এই হলুদ লাঠিটাকে আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে ফেলি। এটা হচ্ছে লাঠি। তারপরে কি করব, আমরা এখানে একটা ত্রিভুজ আঁকায় ফেলবো। ত্রিভুজ যদি আমরা এখানে আঁকায় ফেলি তাহলে দেখো তো দেখি, এইখানে আমরা এই কোণকে ফিক্স করে দিলাম। তাহলে এখানে লাঠির দৈর্ঘ্য, এটা তো লাঠি ছিল, হলুদ কালারের যেটা সেটা অলওয়েজ লাঠি হবে, এটা অলওয়েজ পজিটিভ হবে, এটা আমরা বলেছি। আর এই যে ভূমিটা আমরা দেখতে পাচ্ছি, এই ভূমিটা কি এখানে বলো তো দেখি, এটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ সাইড, তাই না? এক্স অক্ষের নেগেটিভ সাইড হওয়ার কারণে অবশ্যই এটা নেগেটিভ হবে। আর এখানে লম্ব যেটা আমরা দেখতে পাচ্ছি, এই লম্বটা কিন্তু ওয়াই অক্ষের পজিটিভ সাইড, সো এটা পজিটিভ হবে। তার মানে কি দেখতে পাচ্ছি, যখন আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে, এই দ্বিতীয় চতুর্ভাগে কি হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো, এই যে লাঠি যে অতিভুজটা ছিল, এটা ছিল অতিভুজ, এই লাঠিটা হচ্ছে পজিটিভ, মানে অতিভুজটা পজিটিভ, আর এখানে লম্বটা হচ্ছে পজিটিভ, আর ভূমিটা কিন্তু এখানে নেগেটিভ। সো এই অতিভুজ এবং লম্ব অথবা লম্ব আর অতিভুজ এই দুইটাকে যদি তুমি ভাগ করো, তাইলে পজিটিভ বাই পজিটিভ কি চলে আসবে, পজিটিভ চলে আসবে। সো অতিভুজ আর লম্ব নিয়ে যে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত, সেই দুইটা এখানে পজিটিভ হবে। তাহলে অতিভুজ আর লম্ব নিয়ে কি আছে দেখো তো দেখি, অতিভুজ আর লম্ব নিয়ে আছে একটা সাইন, আর একটা অতিভুজ আর লম্ব নিয়ে আছে হচ্ছে কোসেক। তাহলে সাইন এবং কোসেকটা আলটিমেটলি এখানে পজিটিভ হবে। সাইন এবং কি পজিটিভ হবে, কোসেক আলটিমেটলি এখানে কি হবে, পজিটিভ হবে, আদার্স গুলা নেগেটিভ হবে। এটা কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। মানে তুমি অলওয়েজ লাঠির দৈর্ঘ্যকে পজিটিভ ধরবা, তাইলেই হয়ে যাবে। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা থার্ড কোঅর্ডিনেটে নিচ্ছি, মনে করো লাঠিটাকে আমি থার্ড কোঅর্ডিনেটে নিলাম, নিয়ে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বানায় ফেললাম। ট্রায়াঙ্গেল যদি বানায় ফেলো, এখানে অ্যাঙ্গেলটা ধরবা কোনটা, অবশ্যই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এইটা, এইটা হবে অ্যাঙ্গেল। এটা যদি অ্যাঙ্গেল হয়, এটা তো লাঠি ছিল, এই লাঠিটা অলওয়েজ পজিটিভ হবে, এটা আমরা বলে আসছি। লাঠির দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। আর এখানে দেখো ভূমিটাও নেগেটিভ এক্স অক্ষের বাম দিকে, আর লম্ব যেটা ছিল, এই লম্বটাও এখানে কি বলতো দেখি, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তার মানে এটা নেগেটিভ। তার মানে দেখতে পারলাম যে যখন তৃতীয় চতুর্ভাগে থাকে, তৃতীয় চতুর্ভাগে যখন আমাদের থাকে, তখন কি হয় আলটিমেটলি আমাদের, তৃতীয় চতুর্ভাগে যখন, তখন দেখতে পাচ্ছি লাঠি মানে অতিভুজটা পজিটিভ আর ভূমি আর লম্ব দুইটা হচ্ছে নেগেটিভ। তো ভূমি আর লম্বের যখন আমরা অনুপাত বের করব, তখন কি হবে বলো তো দেখি, উপরে ভূমি নিচে লম্ব, তাহলে উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, আলটিমেটলি কাটাকাটি চলে যাবে। অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি ভূমি আর লম্ব দুইটাই নেগেটিভ। সো নেগেটিভ নেগেটিভ যদি কাটা যায় তাহলে হচ্ছে পজিটিভ চলে আসবে। সো ভূমি আর লম্ব এই দুইটাকে নিয়ে যে ত্রিকোণমিতিক অনুপাত, সেই ত্রিকোণমিতিক অনুপাতটা থার্ড কোঅর্ডিনেটে পজিটিভ হবে। ভূমি আর লম্ব নিয়ে কি আছে বলো তো দেখি, ভূমি আর লম্ব নিয়ে আছে কিন্তু ট্যান থিটা আর কট থিটা। তাহলে এখানে ট্যান আর কট হবে পজিটিভ, আদার্স গুলা হবে নেগেটিভ, আদার্স গুলা হবে নেগেটিভ। এটা কি বোঝা গেল? আমাকে একটু জানাও তো তোমরা। জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, যদি এখন আমরা এই লাঠিটাকে চতুর্থ কোঅর্ডিনেটে দিই ভাইয়া, তাহলে কি হবে? চতুর্থ কোঅর্ডিনেটে যদি আমরা দেই, এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকায় ফেলি। দেখো, এভাবে যদি আঁকায় ফেলি তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এটার এই দৈর্ঘ্যটা, লাঠিটা পজিটিভ হবে অবশ্যই, সবসময় লাঠি পজিটিভ, এখানে ভূমিটাও পজিটিভ, আর এই যে লম্ব যেটা ছিল সেটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে ছিল, তার কারণে এটা হবে নেগেটিভ। অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এটা, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, এই চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাঠি অর্থাৎ অতিভুজটা পজিটিভ আর হচ্ছে ভূমিটা পজিটিভ। সো এই অতিভুজ এবং ভূমি এই দুইটা রেশিও এখানে পজিটিভ হবে। তাহলে অতিভুজ আর ভূমি নিয়ে কে কে হয়, একটা কজ হয় আর একটা হয় সেক। সো এখানে কজ আর সেকটা হবে প্লাস, আর বাকিগুলো হবে মাইনাস। এটা কি বুঝছি কিনা আমাকে একটু জানাও তো তোমরা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন ক্লিয়ার হইলাম এবং জানতে পারলাম যে কেন কেন হয় এটা আলটিমেটলি, যে বিভিন্ন চারটা কোঅর্ডিনেটে কোন কোন অনুপাতের মান পজিটিভ হয়, আদার্স গুলো কেন নেগেটিভ হয়, এটা আমরা বুঝতে পারছি। মনে রাখবা এই হলুদ লাঠিটার দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ ধরবা, তাইলেই হয়ে যাবে। এই তোমরা কি এটা আগে জানতা নাকি আজকে নতুন দেখলা? কে জানতা আগে বলো তো দেখি আমাকে একটু।
কেউ কি এটা জানতা কি না আগে তোমরা? ভাইয়া জানতাম। জানতাম, মনে ছিল না। ও মনে ছিল না, গুড গুড গুড। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এইটা দেখে আমরা একটা অঙ্ক করে ফেলি, হ্যাঁ। তো এটা দিয়ে আমরা একটা ছোট একটা অঙ্ক করে ফেলি, তোমাদেরকে এটা বেসিক জিনিস, তো তারপরে যারা নতুন তাদেরকে একটু আমি বলি। সেটা হলো, তোমাকে মনে করো যে কোনো একটা অনুপাতের মান দেওয়া থাকলো, সাপোজ ধরো সাইন থিটার মান দেওয়া থাকলো 3/5, এই অনুপাতটা দেওয়া থাকলো, দিয়ে এখানে বললো যে বাকি অনুপাতের মানগুলো বের করো। সাইন থিটা দেওয়া আছে, তাহলে তোমাকে এখান থেকে যদি ট্যান থিটার মান বের করতে বলে, পারবা কি করতে? পারবা হ্যাঁ, কিনা বলো? অবশ্যই পারবা। কিভাবে করি আমরা? আমি যেটা করব, আমি যদি কখনো দেখো যে ত্রিকোণমিতিক এই যে 6টা অনুপাত ছিল, সাইন কস ট্যান কট আর সেক কোসেক, এই 6টার যে কোনো একটার মান যদি জানা থাকে, তাইলে আমি বাকি সব মান বের করতে পারবো। কিভাবে দেখো তো দেখি, এখানে যে অনুপাতের মানগুলো আমি বের করছিলাম, এই অনুপাতের মানগুলো আলটিমেটলি কার রেশিও, এগুলো কার ভাগফল? এটা হচ্ছে অতিভুজ, লম্ব আর ভূমি, এই তিনটার ভাগফল। তার মানে একটা ত্রিভুজের যদি আমরা লম্ব, ভূমি, অতিভুজ তিনটার দৈর্ঘ্যই জানতে পারি, তাইলে আমরা এই 6টার মান বের করতে পারবো। তো এখানে যেটা দেওয়া ছিল, সাইন থিটার মান দেওয়া ছিল 3/5। আমরা সাইন থিটা মানে জানি সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তোমরা অনেকেই জানো এটা, লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে লম্ব আর অতিভুজের মানটা আমরা জানি, ভূমির মানটা আমরা বের করে ফেলবো। একটা ছোট্ট ত্রিভুজ আঁকাবা, এখানে থিটা কোণটা ধরে নাও, এটা লম্বটা হবে 3, অতিভুজটা হচ্ছে 5, এই ভূমিটা আমরা বের করব। তাহলে আমরা মনে হয় জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আলটিমেটলি আমরা কি পাবো? এই ভূমির মানটা পেয়ে যাব। ভূমির মানটা কত চলে আসবে? √5 উপর স্কোয়ার মাইনাস 3 উপর স্কোয়ার, তার মানে 4 চলে আসবে। তোমরা এটা জানো মনে হয়, 3 আর 4 5 হয়, এটা কি জানো? তোমরা কি এটা জানো কিনা জি আমাকে ভাইয়া। বলো তো? 3 আর 4 5 হয়, 12 5 13 হয়, এগুলা জানো? 8 6 10 হয়, হ্যাঁ, এগুলা মনে রাখবা। এগুলো হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। কে বলছে যদি কখনো বলো 3 আর 4 ভাইয়া 5 হয়, এটা কে বলছে? বলে পিথাগোরাস বলছে। ভাই কেমনে? বলে 3 আর 4 মধ্যে যদি এই দুইটা লম্ব আর ভূমি হয়, তাহলে অতিভুজটা হবে 5, তারপরে 12 আর 5 হবে 13, এগুলো মনে রাখবা সব সময়। তারপরে 6 আর 8 হয় হচ্ছে 10, এরকম কয়েকটা মনে রাখবা, হ্যাঁ, দেখলেই যেন বুঝতে পারো। এগুলো কে বলছে বলো তো দেখি? এগুলো এই পিথুদা ক্লাসটা কি বলছে। রেকর্ডেড থাকবে? হ্যাঁ, বুঝি নাই, রেকর্ডেড, হ্যাঁ রেকর্ডেড আছে, টেনশন নাই। হ্যাঁ, তাহলে 6 আর 8 কত হবে? 10 হবে, হ্যাঁ, ওকে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবে, এগুলো দেখলেই যেন বলতে পারো এগুলো আমাকে পিথুদা বলছে। এটা কে বলছে বলো তো দেখি? এগুলো বলছে পিথুদা। কোন পিথুদা? ওই অনেকদিন আগেকার একটা পিথাগোরাস। মানুষ ছিল, হ্যাঁ, সেই দাদা আমাদেরকে বলছে এটা। তো যাই হোক, তো এখানে আমি ভূমিটা পেয়ে গেছি 4, তাহলে ট্যান বের করে ফেলবো। ট্যান মানে আমরা জানি কি, তেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত ছিল? 3, আর ভূমি কত ছিল? 4। এখানে যা ইচ্ছা তাই বের করতে পারবো, পারবো কিনা? এই বাকিগুলো সব বের করতে পারবা না? এখান থেকে cos থিটার মান বের করা যাবে না? জি ভাইয়া পারবো। অবশ্যই পারবা। cos হ্যাঁ থিটা মানে ভাইয়া, হচ্ছে পারবো। কি বলে, কবরে ভূত আছে। তাহলে এটা তো আমরা জানি, সাগরে লবণ আছে, তারপরে কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এগুলো আমরা জানি কবরে ভূত। ভূতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভূমি বাই ভাইয়া অতিভুজ। এখানে, বলো। ভাইয়া এখানে tan থিটার মান তো -3/4 হতে পারে। আমি তো কোঅর্ডিনেটই দেই নাই ভাই, এটা আমরা পরে আসতেছি। এখানে যেহেতু আমি বলি নাই যে থিটা কোন কোঅর্ডিনেটে, এটা কি আমি বলেছি? থিটার কোনো কন্ডিশন আমি যেহেতু বলি নাই, যার কারণে আমরা ধরে নিব থিটাটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। ক্লিয়ার? যেখানে অল পজিটিভ। এই যে পরের অঙ্কটাতে আসি, এটাতে দেখো, আমাকে যদি এভাবে বলে tan থিটা হলো, মনে করো দিল 12/5, আর দিল কি যে দিল হচ্ছে cos থিটা নেগেটিভ। cos থিটা কি বললো? নেগেটিভ। যদি হয় তাহলে আমাদেরকে বের করতে বললো সাইন মাইনাস থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই tan থিটা প্লাস sec মাইনাস থিটা, এটার মানটা বের করতে বললো। আমার কথা কি ক্লিয়ার? এই অঙ্কটাতে আমরা করব এখন। দেখো, তো tan থিটা আমার দেওয়া আছে, tan থিটা যেহেতু দেওয়া আছে, তাইলে আমরা মান লাগবে কার? একটা সাইনের মান লাগবে, একটা কজের মান লাগবে, একটা tan লাগবে, আর একটা sec লাগবে। তাহলে tan দেওয়া আছে, tan মানে কত আমরা জানি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি করব? একটা ট্রায়াঙ্গেল আঁকায় ফেলবো ছোট্ট করে। এই থিটা কোণকে আমি ফিক্স করে দিলাম। তাহলে লম্বটা হচ্ছে 12, আর ভূমিটা কত? ভূমিটা হচ্ছে 5। তাহলে বলো তো দেখি, লম্ব আর ভূমি 12 আর 5 যদি হয়, অতিভুজ হবে 13। এটা পিথুদার ফর্মুলা থেকে বের করে ফেলবা। তাহলে tan থিটা যেহেতু আমার জানি, আবার আমার লাগবে কি কি? সাইন থিটা লাগবে, তারপরে আর কার মান লাগবে? cos থিটা লাগবে, আর কার মান লাগবে? sec থিটা লাগবে। এগুলো আমার লাগবে। বাট সাইন থিটা মানে আগে তুমি নরমালি বের করে ফেলবা। সাইন থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ
সো লম্ব কত ছিল? লম্ব ছিল ভাইয়া 12, অতিভুজ কত ছিল? 13। এটা আগে লিখে ফেলবা। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত ছিল? ভূমি ছিল হলো 5, আর অতিভুজ ছিল কত? 13। আর সেক মানে কত? সেক মানে হচ্ছে ওই কজের উল্টা, অতিভুজ বাই ভূমি। সো এটা কত হবে? এটা হবে হলো অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 5। এটাকে বের করে নিবা। তারপরে কথা হলো যে এই থিটা ভাইয়া কোথায় আছে এটা কিন্তু আমি জানি না। এখানে তো আমার শুধু বলা নাই, এখানে কিন্তু কন্ডিশন একটা বলে দিছে আগের অঙ্কের মতো, শুধু tan থিটা সমান 12/5 এটা কিন্তু বলে নাই। tan থিটার মান আমাদের দেখো পজিটিভ দিছে ওরা 12/5, সাথে আরেকটা কন্ডিশন তারা বলে দিছে cos থিটাটা নেগেটিভ হবে। তাহলে চিন্তা করো থিটা কোন কোঅর্ডিনেটে হতে পারে? আমরা বলছে tan থিটা হচ্ছে পজিটিভ। tan থিটা পজিটিভ কোথায় হতে পারে? একটা ফার্স্ট কোঅর্ডিনেট আর একটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, এই দুই জায়গায় tan থিটা পজিটিভ, ঠিক কি না? জি ভাইয়া। তারপর আমাদেরকে জি আবার ভাই। বলছে কি cos থিটাটা নেগেটিভ হবে। তো আমরা তো জানি এই জায়গাটাতে cos থিটা হচ্ছে পজিটিভ, কারণ ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ। তাহলে cos থিটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে cos থিটা পজিটিভ, তার মানে এটা হতে পারে না। তাহলে cos থিটা নেগেটিভ কোথায়? cos থিটা নেগেটিভ হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে। তার মানে অবশ্যই থিটাটা হবে থার্ড কোঅর্ডিনেটে। তাহলে থিটাটা অবশ্যই কোথায় বলো তো দেখি? থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ক্লিয়ার? থিটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে আমরা কি জানি? তৃতীয় চতুর্ভাগে হলে যেখানে tan থিটা আর cot থিটা হচ্ছে পজিটিভ, tan থিটা আর cot থিটা হচ্ছে পজিটিভ, একটু আগে দেখে আসছি, আর আদার্স গুলো হবে নেগেটিভ, এটা আমরা জেনে আসছি, ঠিক কি না? তাহলে আমরা কি করব এখন? আমরা sin থিটা তাহলে এখানে নেগেটিভ হবে, cos থিটাটাও নেগেটিভ হবে, sec থিটাটাও কি হবে? নেগেটিভ হবে। সবগুলো ভ্যালু নেগেটিভ হবে। ক্লিয়ার কিনা এটা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আসো আমরা এখানে যাই। সাইন মাইনাস থিটার মান কত? সাইন মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা, এটা কি জানো কিনা বলো? জি ভাইয়া। কিভাবে জি হয় এটা ভাইয়া। কি জানো? মাইনাস থিটা মানে চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ সেখানে তো চতুর্ভাগ, সাইন সেখানে নেগেটিভ। সাইনের মানটা নেগেটিভ, সো এটা মাইনাস সাইন থিটা। আর প্লাস কস থিটা ছিল, প্লাস কস থিটাই থাকবে। আর নিচে কত আসবে দেখো? ট্যান থিটাটা ট্যান থিটাই থাকবে। আর এখানে কিন্তু সেক মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা হয়ে যাবে, তাই না? আমরা জানি কি সেক এবং কসের মাঝখানে যদি কখনো নেগেটিভ থাকে, সেক মাইনাস থিটা মানে কিন্তু আসলে প্লাস সেক থিটা, এটা আমি একটু পরে আবার আলোচনা করব এটা নিয়ে। আর কস মাইনাস থিটা মানে কিন্তু প্লাস কস থিটা। এবং আদার্স তুমি যাই বলো না কেন, যদি সাইন মাইনাস থিটাও বলতা তাইলেও একটা মাইনাস সামনে চলে আসতো, এখানে ভ্যানিশ হয়ে যায়। শুধুমাত্র মাইনাস যদি অ্যাঙ্গেলে থাকে শুধুমাত্র সেক আর কসের জন্য ভ্যানিশ হয়ে যায়, বাকিগুলোর জন্য কিন্তু মাইনাস একটা সামনে থেকেই যায়। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি এখানে মান বসাই দিবা, তাইলে মান বেরোয় চলে আসবে। দেখো মাইনাস সাইন থিটার মান কত চলে আসে? -12/13। এখন জাস্ট মান বসাই দিলেই মান বেরোয় চলে আসবে, একটা কিছু আসবে। কস থিটার মান কত ছিল? কস থিটার মান ছিল -5/13। তারপরে ট্যান থিটা কত ছিল? ট্যান থিটার মান ছিল 12/5। আর সেক থিটার মান কত ছিল? -13/5। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলবা। হ্যাঁ, যা আসবে আসবে, আমি আন্দাজে দিছি, তো অ্যান্সার যে কোনো রকম আসতে পারে। আমরা কি বুঝতে পেরেছি অঙ্কটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এখানে কিন্তু আরেকটা টাইপে তারা এই ম্যাথটা দিতে পারে। এই ম্যাথটা কিন্তু তারা এখানে ট্যান থিটা 12/5 এবং কস থিটা নেগেটিভ এটা বলে দিলেও আমরা বুঝতে পারি যে থিটা থার্ড কোঅর্ডিনেটে। এটা না বলে দিয়ে তারা আরেকটা কিভাবে বলে দিতে পারে দেখো, বলে দিতে পারে ট্যান থিটা 12/5 আর এই কস থিটা নেগেটিভের পরিবর্তে লিখে দিতে পারে যে থিটার মানটা পায়ের থেকে বড় 3π/2 থেকে ছোট, এটাও কিন্তু বলে দিতে পারে। এই cos থিটা নেগেটিভ না বলে দিয়ে কিন্তু আমাদেরকে এটাও বলে দিতে পারে যে থিটার মানটা পায়ের থেকে বড়। আমরা জানি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে π/2, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই, এই পুরোটা হচ্ছে পাই, আর এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে কত? π/2, 3π/2, তাই না? আমাদেরকে কি বলছে? যে পাই মানে 180 ডিগ্রি থেকে বড় হবে আর 270 ডিগ্রি তার থেকে ছোট হবে, তার মানে থার্ড কোঅর্ডিনেটে হবে। ক্লিয়ার কিনা? একই জিনিস তো, তাই না? এটা বলে দিতে পারে। ওকে, তো এই টাইপের ম্যাথ আশা করি তোমরা পারবা। হ্যাঁ, এই টাইপের ম্যাথ আশা করি তোমরা পারবা। ওকে, আমি এখন তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা, আমি জানি যে তোমরা সারা জীবনে এটা ভুল করো অথবা ভয় করো না। হ্যাঁ, এরকমই ব্যাপারটা। একটু দেখো আমি ইজিলি বোঝানোর ট্রাই করি, তোমরা কতটুকু বোঝো দেখা যাক।
আমরা ট্রাই করি। আমি তোমাদেরকে এরকম একটা মান বের করতে বললাম, সাপোজ সাইন বললাম যে 960 ডিগ্রি, এটার মান বের করো। তাহলে আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি যেটা করি ভাইয়া, এই যে অ্যাঙ্গেলটা ছিল এই কোণটাকে 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করি। তাহলে 90 ডিগ্রির গুণিতক আকারে যদি প্রকাশ করি তাহলে 960 কে কি লেখা যায়, 90 ডিগ্রি গুণন 10, তার মানে কত হয়ে গেল 900 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ঠিক কিনা? এভাবে তো ভাঙি নাকি? জি। তারপরে কি করো, তারপরে যেটা করো ভাই, এই সাইনের সাথে এই যে সহগ যেটা আছে এটার দিকে আমরা তাকাই, 90 ডিগ্রির সহগ কে আছে তার দিকে তাকাই। এই 90 ডিগ্রির সহগ যদি জোড় হয় তাইলে আমাদের যে অনুপাত ছিল সেই অনুপাতই থাকে, কিন্তু যদি বিজোড় হয় তখন আমরা কি করি, বিজোড় যদি হয় তখন আমরা যেটা করি, সাইন চেঞ্জ করে আমরা কি লিখি, কজ লিখি, অথবা কস চেঞ্জ করে সাইন হয়ে যাবে, ট্যান চেঞ্জ করে হয়ে যাবে কট, কট চেঞ্জ করে হয়ে যাবে ট্যান, সেক চেঞ্জ করে হয়ে যাবে কোসেক, আর কোসেক চেঞ্জ করে হয়ে যাবে সেক। এটা কখন, যখন 90 ডিগ্রির গুণিতকটা বিজোড় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 90 ডিগ্রির গুণিতক যেটা আছে সেটা হচ্ছে জোড়, তাহলে সাইন সাইনই থাকবে। তারপরে আমরা কি করব, এই যে 60 ডিগ্রি আমরা লিখে ফেলবো, আর কিছু দেখার দরকার নাই, এই 60 ডিগ্রি আমরা লিখে ফেলবো। এখানে প্লাস আছে না মাইনাস আছে এইটার দিকে আমি তাকাবোই না, এটার জন্য আলটিমেটলি এখানে অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই প্লাসের কাজটা কি, এই প্লাস দিয়ে শুধুমাত্র দেখবো যে এখানে একটা চিহ্ন বসবে, তো এখানে কি চিহ্ন বসবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কোন কোঅর্ডিনেটে আছে সেই কোঅর্ডিনেটটা আমাদের দেখতে হবে। তাহলে এটা কোন কোঅর্ডিনেটে আছে একটু দেখে নাও। 90 ডিগ্রিকে কয়বার ঘুরেছো, 10 বার। তাহলে দেখো 90 ডিগ্রিকে একবার ঘুরাইলাম, দুইবার ঘুরাইলাম, 3 বার, 4 বার, তাহলে 4 4 8 বার ঘুরাইলাম, এই যে 9 বার, এই যে আরেকবার 10 বার ঘুরাইলাম। এখানে কিন্তু 10 বার, হ্যাঁ 90 ডিগ্রি 10 বার প্লাস 60, দ্যাট মিন্স থার্ড কোঅর্ডিনেট। প্লাস 60 মানে কোন কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট। যদি থার্ড কোঅর্ডিনেটে হয় তাহলে থার্ড কোঅর্ডিনেটে যেটার মান বের করতেছো সেটা কি এটা দেখতে হবে। যেহেতু সাইনের মান বের করতেছি, সাইন এই থার্ড কোঅর্ডিনেটের নেগেটিভ, সো এটার মান আসবে মাইনাস সাইন 60 ডিগ্রি, অর্থাৎ মাইনাস সাইন 60 ডিগ্রি মান তুমি জানো √3/2। ওকে, তো এইটাই তুমি আরেকভাবে ভাঙতে পারতা। আমি একটু বলি আরেকটা ভাব কি কি, সাইন 960 ডিগ্রি ছিল, তো আমি এটাকে দেখো এইভাবে ভাঙতে পারি কিনা। সাইন এই 960 ডিগ্রিকে আমরা আগে কি করছিলাম, 90 ডিগ্রি 10 গুণ দিছিলাম, আমি এখন 11 গুণ দিলাম, তাহলে কত হলো 9 11 99, অর্থাৎ 990 ডিগ্রি হয়ে গেছে। তার থেকে আমি 30 ডিগ্রি মাইনাস করব, লিখতে পারি কিনা বলো তো? অবশ্যই আমরা লিখতে পারবো। তারপরে আমরা যেটা করব, 90 ডিগ্রির গুণিতক কে আছে তার দিকে তাকাবো। 90 ডিগ্রির গুণিতকটা দেখতে পারতেছি আমরা বিজোড়, বিজোড় থাকার কারণে এই সাইন চেঞ্জ হয়ে যাবে কস। তারপরে এই 30 ডিগ্রিটা লিখে ফেলবো। এখানে মাইনাস না প্লাস এটার দিকে কিন্তু তাকাবোই না, এই মাইনাস বা প্লাস দিয়ে এই 30 ডিগ্রির কোনো ইফেক্ট হবে না। এই মাইনাস বা প্লাস দিয়ে কি হবে, এখানে একটা চিহ্ন আসবে, সেই চিহ্ন দেখার জন্য দেখবো এই অ্যাঙ্গেলটা কোন কোঅর্ডিনেটে পড়ছে। তাহলে আমরা 90 ডিগ্রিকে কয়বার ঘুরাই দিব, 11 বার। তাহলে দেখো 4 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার ঘুরাই দিছি। এই যে 9 11 99, 11 বার দিয়ে মাইনাস 30 ডিগ্রি, মাইনাস মানে তোমাকে ক্লকওয়াইজে আসতে হবে, দ্যাট মিন্স থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেটে যার মান বের করতেছো সেটাকে এটা দেখতে হবে, সাইন দেখতে হবে, কস কিন্তু না। যার মান বের করতেছো, সাইনের মান বের করতেছো, সাইন এই কোঅর্ডিনেটে নেগেটিভ, সো মাইনাস। আমার কথা কি বোঝা গেল? এবং তুমি এটা জানো কিনা যে এই সাইন 60 এর মান যা, সাইন 60 এর মান যা কস 30 এর মান তাই, এটা তো জানো নাকি? বুঝতে পারছো? জি ভাইয়া। আমরা আরেকটা এক্সাম্পল দিই দেখি, আরেকটা এক্সাম্পল দিই দেখি আমরা বুঝি কিনা। এই কে করলা এটা বাবা, এটা কে করছো সে একটু মুছে দাও। লাল কালিটা কে দিছো, কেউ কি বুঝে দিছো নাকি অবুঝে দিছো, এটা আমি বুঝতে পারবো না, যে দিছো তাকে মুছতে হবে। আচ্ছা, ভুলে দিয়ে ফেলছো মনে হয়। আর এরকম টাচ টাচ করো না স্ক্রিনে, হ্যাঁ স্ক্রিনে আর টাচ করো না। তো আমরা আরেকটা অ্যাঙ্গেলের মানটা একটু বের করে দেখো। সাপোজ ধরো আমরা সাইনই নিলাম, আরেকটা অ্যাঙ্গেল নিলাম। সাপোজ ধরো যে নিলাম হলো 720, নিলাম হচ্ছে ধরে নাও 690 ডিগ্রি নিলাম, হ্যাঁ 690 ডিগ্রি নিলাম। দেখো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করি। 690 মানে এটাকে যদি আমরা 90 এর গুণিতক দেই, 90 এর গুণিতক কত, 7 নং 63, 7 বার দিলাম, 7 নং 63 মানে 630 প্লাস 60, ঠিক কিনা? তাহলে 690 হয়ে গেল। তারপরে আমরা কি করব, সাইন এই 7 নং 63 630 প্লাস 60 হয়েছে তো এটা নাকি, হ্যাঁ ওকে। তাহলে এই 90 এর গুণিতক আমরা দেখবো, 90 এর গুণিতক আছে হচ্ছে 7, অর্থাৎ বিজোড়, যার কারণে সাইন চেঞ্জ হয়ে যাবে কস, তারপরে এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখে ফেলবো, তারপরে এখানে একটা চিহ্ন আসবে। এই চিহ্নের জন্য আমরা কি করব এখন,
এটা দেখবো কোন কোঅর্ডিনেট, 90 ডিগ্রিকে 7 বার ঘোরাবো। এই যে দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, 7 বার দেওয়ার পর প্লাস 60, দ্যাট মিনস ফোর্থ কোঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে বলো তো দেখি, যার মান বের করতেছো সেটা, নট কস, কস কিন্তু দেখা যাবে না, মান বের করতেছো সাইনের, সাইনের মান এই ফোর্থ কোঅর্ডিনেটে কি নেগেটিভ, সো মাইনাস। আমরা ক্লিয়ার কিনা এটা? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই অ্যাঙ্গেল গুলোকে আমরা 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করব। হ্যাঁ, ওকে, আমরা পরের ম্যাথে যাই। এগুলো ছিল এই ডিগ্রিতে কোণ ছিল, কিন্তু কোণগুলো যদি ডিগ্রিতে না থেকে রেডিয়ানে থাকে তাইলে আমরা কিভাবে করব এখন একটু সেটা দেখি। এ বাবা, এটা তো মুছতে হবে, কে লিখছো, একটু মুছে ফেলো এটা। এই যে দিছো সে একটু মুছে ফেলো এটা, নাহলে তো ঝামেলা করবে পুরো ক্লাসে। এই যে আবার দিলা, এটা কি অবাইদুল? এই হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখন একটা রেডিয়ানের জন্য এটা দেখে ফেলি। হ্যাঁ, রেডিয়ানের জন্য তো দেখো আমরা রেডিয়ানের একটা মান নিচ্ছি, সাপোজ ধরো নিলাম cos 11 পাই বাই 3। খুব মনোযোগ দিবা এটাতে, তোমাদের কিন্তু এই জায়গাটাতেই সমস্যা হয়, তোমরা কিন্তু বোঝো না যে ভাইয়া এই অ্যাঙ্গেল গুলো আমরা কিভাবে ভাঙবো। আমি নিলাম কত, cos 11 পাই বাই 3, আমরা এটা নিলাম। এটাকে আমরা ভাঙবো কিভাবে দেখো। আমরা যেটা করব এখানে, যে এই যে উপরের যে অনুপাতটা ছিল না, পায়ের চিন্তা বাদ। হ্যাঁ, আমি দেখবো উপরের এই 11 এর দিকে, দেখবো যে এই 11 এই যে নিচেরটার কত গুণের থেকে বেশি বা কম, এটা দেখবো। আরেকবার বলি, এই 11 মানে উপরেরটা, হ্যাঁ এই 11 উপরেরটা নিচেরটার কত গুণের থেকে বেশি বা কম এটা দেখবো। যদি 1 গুণের থেকে বেশি হয় তাহলে লিখবো পাই প্লাস সামথিং, দ্বিগুণের থেকে বেশি হলে 2 পাই প্লাস সামথিং, 3 গুণের থেকে বেশি হলে লিখবো 3 পাই প্লাস সামথিং, যদি 1 গুণের থেকে কম হয় তাহলে লিখবো পাই মাইনাস সামথিং, যদি হাফ গুণের থেকে বেশি হয় তাহলে পাই বাই 2 প্লাস, হাফ গুণের থেকে কম হলে পাই বাই 2 মাইনাস, এভাবে লিখবো। তাহলে দেখো আমি বলি 11 এই 3-এর কত গুণের থেকে বেশি বলো তো দেখি। 11 উপরেরটা, হ্যাঁ উপরেরটা নিচেরটার 3 গুণের থেকে বেশি। 3 গুণ মানে কত, 3 গুণ যেহেতু তাহলে 3 পাই, 3 পাই মানে কিন্তু হয়ে গেছে কত, এটা 3 গুণ মানে হচ্ছে 9 হয়ে গেছে। আমার আর বাকি আছে কত, 9 গুণ হয়ে গেছে, প্লাস আরো বাকি আছে 11 মিলতে 2 লাগে, তাহলে 2 পাই ডিভাইডেড বাই এর নিচে যা ছিল তাই, 2 পাই ডিভাইডেড 3। হ্যাঁ এটাকে এইভাবেই ভাঙতে হবে। দেখো আমি আরেকবার বলি, এই ভাঙানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আরেকবার বলি শোনো, এই 11 যেটা ছিল আমাদের, এই উপরেরটা নিচেরটার কত গুণের থেকে বেশি বা কম এটা দেখবো। এখানে দেখতে পাচ্ছি 11টা এই 3-এর থেকে 3 গুণের থেকে 2 বেশি, তাহলে 3 গুণ মানে 3 পাই, বেশি মানে হচ্ছে প্লাস, কত বেশি 2 বেশি, তাহলে 2 পাই বাই 3 আমরা বসায় দিব। আমার কথা কি বুঝছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপরে তারপরে আমরা একটু ম্যাথ করি। তারপরে আমরা কি করি, আমরা যেটা করি যে এইখানে এখন আমরা কি করব, এটাকে 90 ডিগ্রির গুণিতক দেখছিলাম আগের অঙ্ক, এখানে তো 90 ডিগ্রির গুণিতক আমার দেখার ওয়ে নাই, তখন আমরা কি করব, 90 ডিগ্রি মানে কিন্তু রেডিয়ানে পাই বাই 2, তো তখন আমরা কি করব, এখানে যদি পাই বাই 2 দ্বারা ভাগ করো, মানে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা গুণ করে দিবা। এই তাহলে এখন এখানে যেটা দেখতে হয় পাই বাই 2 এর গুণিতক দেখতে হয়, তাহলে পাই বাই 2 এর গুণিতক এখানে কত হয়ে গেল বলো তো দেখি, 3 দুগুণ 6 হয়ে গেল না? পাই বাই 2 এর গুণিতক কত হয়ে গেল, 6। 6টা কি জোড় না? যেহেতু জোড় তাহলে এখানে cos cosই থাকবে, cos 2 পাই বাই 3। এই যে কার ওখানে যেন কথা হয়, একটু মিউট করো নিজেকে। আমি আরেকবার বলি, এখানে 3 পাই ছিল, আমরা এখানে দেখবো 90 ডিগ্রির গুণিতক, এখানে তো 90 বের করার ওয়েটা, এখানে আমরা দেখবো রেডিয়ানের জন্য পাই বাই 2, তাহলে 3 পাই ছিল, পাই বাই 2 বানানোর জন্য 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা গুণ করছি, তাহলে পাই বাই 2 এর সহগ এখানে কত হয়ে গেল বলো তো দেখি, 3 দুগুণ 6 কিন্তু হয়ে গেল। 3 দুগুণ 6টা হচ্ছে জোড়, যার কারণে cos cosই থাকবে, আর এখানে 2 পাই বাই 3 আমরা লিখে দেব। তারপরে এখানে একটা সাইন আসবে, চিহ্ন আসবে, এই চিহ্ন বের করার জন্য দেখবো এটা কোন কোঅর্ডিনেটে পড়েছে। তাহলে দেখো এখানে পাই বাই 2 কে কয়বার ঘুরাইছো তুমি, 6 বার, তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার দেওয়ার পর প্লাস সামথিং, অর্থাৎ কোন কোঅর্ডিনেট দেখতেছো তুমি, থার্ড কোঅর্ডিনেট। প্লাস সামথিংটা, এই সামথিংটা অবশ্যই সূক্ষ্ম কোণ ধরবা অলওয়েজ, এটার মান যদিও 120 এখানে, তো তুমি ধরবা নরমালি অঙ্ক করার সময় মনে করবা এটা সূক্ষ্ম কোণ, মানে 90 থেকে কম, তাহলে এটা আস্তে আস্তে ফোর্থ কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেটে মানটা চলে, থার্ড কোঅর্ডিনেট cos নেগেটিভ, এটা চলে আসবে। আমার কথা বুঝছো কিনা এটা বলো। তো তোমাকে আমি এখানে একটা ছোট্ট করে কথা বলে দিই, যদি আমাদের কখনো এখানে এই যে যেমন এই যে n পাই যদি থাকে, হ্যাঁ cos sin tan cot এর পর n পাই প্লাস সামথিং যদি থাকে, হ্যাঁ যদি আমাদেরকে কখনো সাইন বা cos যাই হোক না কেন n পাই প্লাস থিটা যদি কখনো থাকে, তাহলে মনে রাখবা n এর মান হতে পারে কে, n এর মান হতে পারে 1 2 3 4 যাই হোক না কেন, হ্যাঁ
এন পাই যদি কখনো থাকে তাইলে এখানে এইটার কোনো চেঞ্জ হবে না, এটা যা ছিল তাই থাকবে, এটা যা ছিল তাই থাকবে। কারণটা কি? কারণ এন পাই যখন তুমি করতে যাও তখন আমার লাগে আসলে 2 দ্বারা ভাগ করো আর 2 দ্বারা গুণ করো, তাই না? তাহলে এখানে এন এর মান জোর বিজোড় যাই হোক না কেন, টোয়াইস এন কিন্তু অলওয়েজ জোর, টোয়াইস এন কি অলওয়েজ জোর না? জোর যদি হয় তাহলে এই সাইন বা এখানে যা থাকবে সেটার কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এটা মনে রাখবো যে সাইন কস ট্যান কটের পরে যদি এখানে 2 পাই থাকে তাইলেও সমস্যা নাই, 3 পাই থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই। দেখো 3 পাই এর পরেও কস চেঞ্জ হয় নাই, কারণ 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করলে 3 এর সাথে 2 গুণ করলে জোর হয়ে যায়। আচ্ছা, তারপর এটার মান আমরা বের করব। cos 2 পাই এর মান 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রির মান তোমরা অনেকেই জানো, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তো এটার মান পজিটিভ হাফ, প্লাস হাফ চলে আসবে। ওকে, তো এটাকে আমরা আরেকভাবে একটু বের করতে চাচ্ছি, তোমরা অনেকেই বোঝো নাই হয়তো, বা এটাকে আমরা আরেকভাবে বের করি, আরেকটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবা। দেখো আমার ছিল cos 11 পাই বাই 3। তোমরা আমাকে কি করছিলা, আগে কি বলছিলা? আগে বলছিলা ভাই যে এই cos এর মানটা 11 পাই বাই 3, এই 11 হচ্ছে এই 3 এর 3 গুণের থেকে 2 বেশি, তাই বলছিলা না আগে? এখন কি অন্যভাবে বলা যায় কিনা একটু বলো তো? আমি যদি বলি এই 11 এই 3 এর 4 গুণের থেকে 1 4 কম, গুণ, হ্যাঁ 4 গুণ মানে কত হবে তাহলে 4 পাই, 4 গুণ মানে কিন্তু 12 হয়ে গেছে, 12 থেকে কত কম? 1 কম, 1 কম মানে 12 শুধু পাই বাই 3। -1 পাই। এটা কি বুঝলা কিনা? যে 11 আগে লিখছিলাম হ্যাঁ 3 বুঝলাম। গুণের থেকে 2 বেশি, এখন আমি লিখবো 4 গুণের থেকে 1 কম, তাহলে 4 পাই মাইনাস হচ্ছে এটা। তারপরে আমরা কি করব, এই 4 পাই থাকার কারণে cos cosই থাকবে, আর এখানে এই মাইনাসের কোনো দামই নাই, পাই বাই 3 আমরা লিখে দিব, পাই বাই 3 আমরা লিখে দিব। তারপরে কি চলে আসবে, এখানে একটা চিহ্ন চলে আসবে, এখানে কি চিহ্নটা বসবে তার জন্য দেখবো এটা কোন কোঅর্ডিনেটে পড়েছে। এটা 4 পাই মাইনাস সামথিং, তাহলে দেখো 1 পাই 2 পাই 3 পাই 4 পাই মাইনাস সামথিং, দ্যাট মিন্স এটা ফোর্থ কোঅর্ডিনেট। ফোর্থ কোঅর্ডিনেটে সাইন কজ এর মান বের করতেছো, কজ এর মানটা পজিটিভ, সো এটা cos পাই বাই 3 মানে 60 ডিগ্রি মান হাফ। আমার কথা বুঝছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কতগুলো জিনিস শিখলাম, আরো দু একটা এক্সাম্পল দেখবো। এখানে একটু ভালো করে দেখো, তাহলে ভাইয়া পরীক্ষার হলে আমি কোন ভাবে ভাঙাবো, এভাবে ভাঙাবো নাকি এইভাবে ভাঙাবো? তো আমাকে একটু একটা জিনিস বলো তো, যে লাস্ট পর্যন্ত আমাদের, হ্যাঁ এই যে এই অ্যাঙ্গেলটা ভাঙানোর পরে এখানে কজের সাথে কে থাকলো, থাকলো হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা থেকে যায়, এখানে 2 পাই 3 পাই 4 পাই এগুলো কিন্তু থাকে না, হ্যাঁ তাহলে এই জিনিসটা থেকে যায়, তো এই জিনিসটা থাকে। তো এই ভাঙানোর ফলে এই জায়গায় সবচেয়ে ছোট যখন থাকবে সেটা তুমি রেখে দিবা, এইভাবে ভাঙবা না এইভাবে ভাঙবা। তার জন্য আমি কি বলতেছি, যে এইখানে এই জায়গাটাতে ছোট যে অ্যাঙ্গেলটা থাকবে তুমি সেই অ্যাঙ্গেলটাকে রেখে দিবা। এখানে 2 পাই বাই 3 ছোট নাকি পাই বাই 3 ছোট? অবশ্যই পাই বাই 3 ছোট, তো আমরা কি তাহলে এইভাবেই ভাঙবো, এভাবে ভাঙা এটাকে বেস্ট হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আমরা আরো একটা, আমরা দুটো আরো দু একটা এক্সাম্পল দেখি, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হব। সাপোজ ধরো আমি তোমাদেরকে বললাম tan, বললাম যে 23 পাই বাই 4, আমাকে একটু বলো এটাকে তুমি কিভাবে ভাঙতে চাচ্ছ, আমাকে একটু বলো। তাহলে লিখে ফেলি আমি tan, কি করব, এই 23 এই 4 এর কত গুণের থেকে বেশি বা কম একটু বলো তো দেখি। 6 গুণের কম। হ্যাঁ 6 গুণ থেকে কম। হ্যাঁ 6 গুণের থেকে 1 কম, তাই না? 5 পাই। হ্যাঁ একজন 5 পাই বলছো, তাহলে 5 পাই যদি দাও তাহলে কত আসবে, 5 পাই তাহলে 5 গুণ, মানে 4 এর 5 গুণ মানে কত হলো, 4 5 20 হয়ে গেল, প্লাস কত 3 পাই বাই 4, এটা একটা হইলো, তাই না? অথবা আরেকটা কিভাবে ভাঙতে পারো বলো তো দেখি, অথবা আরেকটা কিভাবে ভাঙতে পারো, tan 6 পাই, আমি বলতে পারি 6 পাই 6 পাই, মানে 6 পাই মানে কত হয়ে গেছে, এই 4 এর 6 গুণ মানে 4 6 24 হয়ে গেছে, তাহলে 24 এর থেকে এখন কত বাদ দিলে 23 থাকে, 1 পাই, হ্যাঁ মানে পাই ডিভাইড বাই 4। তাহলে আমরা কোনটা কোন ভাবে ভাঙবো, আমি কি এইভাবে ভাঙবো নাকি পরের ভাবে ভাঙবো, বলো তো দেখি কোন ভাবে ভাঙা ইজি? পরের ভাগে ভাঙবো, আমি বলছিলাম হ্যাঁ পরের কোণ, এই যে এই কোণটা যেখানে ছোট হবে আমি সেটা ভাঙবো, অবশ্যই 3 পাই বাই 4 এর থেকে পাই বাই 4 ছোট, সো আমাদের এইভাবে ভাঙবো। সো আমরা এইভাবে ভাঙলেও হবে, কিন্তু পরে যায় আবার এই কোণকে তোমার ভাঙতে হবে, পরে যায় এই কোণকে তোমার ভাঙতে হবে, তো দুইবার আমি কাজটা করতে যাব না, তো এইভাবে ভেঙে ফেলবো। তাহলে আমি বলছিলাম এখানে n পাই যদি থাকে তাহলে tan থাকলে tan tanই থাকবে, আর এখানে পাই বাই 4 আমি দিব, তারপরে দেখবো এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে। কোন কোঅর্ডিনেট দেখার জন্য আমরা কি করব বলো তো দেখি, 6 পাই মানে 6 বার ঘুরছে, 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 6 পাই মাইনাস সামথিং, দ্যাট মিন্স এটা ফোর্থ কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট হওয়ার কারণে ট্যানটা মাইনাস। বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো।
জি ভাইয়া বুঝছি। এটা কি ক্লিয়ার? মোটামুটি আগের থেকে ক্লিয়ার কিনা? আগে কি এটা পারতা তোমরা এভাবে ভাঙাইতে পারতা? আমি একটু পরে আরো মজা দেখাবো। তো তোমরা অনেক একটা অঙ্ক আছে তোমাদের বইয়ে পরীক্ষায় সব সময় আসে, ভাইয়া ভুলে দিয়ে ফেলছিলাম এক্সট্রিমলি। ওকে ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। হ্যাঁ ওকে ওকে। আমরা দেখো আরেকটা আমরা এক্সাম্পল দেখি দেখি এটা এটা তোমরা বলতে পারো কিনা। আমি নিলাম এখানে যে কস নিলাম, ধরে নাও যে 34 পাই, উপরে দিলাম হচ্ছে 20, সরি কি দিলাম আমি এটা, এটা পাইটা উপরে। হ্যাঁ বলো এইটা কিভাবে ভাঙবা আমাকে একটু বলো। কস, আচ্ছা 20 দিলাম না, 20 দিলে তোমাদের মনে বলতে পারো যে ভাই 2 দ্বারা কাটেন আগে তারপরে করেন। হ্যাঁ আমি 20 দিলাম না, আমার আমার আমি 21 দিলাম। হ্যাঁ এখন বলো এটা কিভাবে ভাঙবা তুমি? পাই বাই 2 প্লাস সামথিং। সুন্দর, একদম সুন্দর। আমি দেখবো কিন্তু উপরের জিনিসটা 21, এই 21 এই 34-এর কত গুণের থেকে বেশি বা কম এটা দেখবো। তাহলে এই 21টা 34-এর থেকে তুমি যদি এই 21 34-এর 1 গুণ যদি ধরো, 34-এর 1 গুণ মানে 34, যদি 1 গুণ ধরো তুমি, তাহলে 1 গুণ মানে হচ্ছে 34 হয়ে গেছে, তার থেকে তুমি মাইনাস করবা। কত মাইনাস করবা? 34-এর থেকে কত মাইনাস করলে 21 হয়? 13 মাইনাস করলে তাহলে চলে আসবে 13 পাই বাই 34, সেটা আসবে। অথবা তুমি কি করতে পারো, আমরা এটাকে 1 গুণ দিছিলাম, 1 গুণ না দিয়ে এখন আমি হাফ গুণ দিলাম। এই 34-এর হাফ গুণ, নিচেরটার হাফ গুণ মানে কত? 17 হয়ে গেছে, 17 পাই হয়ে গেছে। তাহলে তার সাথে কত যোগ করলে এখন 21 হবে? অবশ্যই 4 যোগ করলে 21 হবে, তাহলে 4 পাই বাই 34। তো আমরা কোনটা ভাবে ভাঙবো? আমরা কি এইভাবে ভাঙবো না এইভাবে ভাঙবো? এখানে দেখতেছি এখানে 13 পাই চলে আসছে আর এখানে 4 পাই চলে আসছে, এটা ছোট, সো আমরা এটাকে রাখবো, এটাকে রাখবো না। ক্লিয়ার কিনা? এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো তোমরা। জি ভাইয়া বুঝছি। ওকে তাহলে আমরা এখানে এটাকে কি লিখতে পারি? বুঝতে পারছি। ওকে এখানে যেহেতু পাই বাই 2 আছে, পাই বাই 2 এর সব কিন্তু এখানে 1। হ্যাঁ 1 হওয়ার কারণে এই কসটা হয়ে যাবে সাইন, আর এখানে 4 পাই বাই 34, এটাকে কাটাকাটি যদি আমি দেই তাহলে 2 পাই বাই 17 থাকবে লাস্ট পর্যন্ত। আর এখানে একটা চিহ্ন থাকবে, এই চিহ্ন বের করার জন্য আমরা কোঅর্ডিনেট দেখব। পাই বাই 2 প্লাস, এটা হচ্ছে পাই বাই 2 প্লাস, দ্যাট মিন্স এটা কোন কোঅর্ডিনেট? অবশ্যই এটা সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে যার মান বের করতেছো সেটা কি? কজের মানটা এখানে নেগেটিভ, সো এটা মাইনাস হবে। এটাই হচ্ছে অ্যান্সার, এটার মান এটাই। আমার কথা কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল নিব, অনেক ফাস্ট আমরা দেখে ফেলি। যে যদি আমি এটা বলতাম যে সাইন স্কোয়ার, সাপোজ ধরো যে দিলাম 11 পাই বাই 5, এটা বলে ফেলো, ফার্স্ট বলে ফেলো কত আসবে সাইন। এটাকে কিভাবে ভাঙতে পারি? হ্যাঁ এই 11 5-এর কত গুণের থেকে বেশি বা কম? 2 এর 2 গুণের থেকে বেশি, তাহলে 2 পাই প্লাস কত বেশি বলো তো দেখি? 2 গুণ মানে 5 গুণ 10 হয়ে গেছে, তাহলে পাই বাই 5, ঠিক কি না? আর এখানে কি এখন এই স্কোয়ারটা তো আলটিমেটলি কার উপরে? এই পুরাটার উপরে না? স্কোয়ারটা কার উপরে? পুরোটার উপরে না? হ্যাঁ তাহলে এখানে কি আমার চিহ্ন দেখার দরকার আছে? আর এখানে যদি আমার চিহ্ন মাইনাসও আসে তাও তো এটা প্লাস হয়ে যাবে নাকি? না। তাইলে আমরা এই সাইন স্কোয়ার যখন স্কোয়ার থাকবে তখন আমাদের কোন কোঅর্ডিনেট এটা দেখার দরকার নাই, জাস্ট আমরা মানটা বসাই দেবো, এখানে চিহ্ন দেখার দরকারই নাই। তাহলে এটা চলে আসবে কত দেখো, সাইন 2 পাই যেহেতু আছে, এন পাই থাকলে সাইন সাইনই থাকে, তাহলে সাইন স্কোয়ার চলে আসবে পাই বাই 5, এটা চলে আসবে। এটা বুঝলাম কিনা আমরা একটু বলে ফেলো। জি ভাইয়া বুঝছি। ক্লিয়ার কিনা এটা? ওকে হ্যাঁ একটু ওয়েট করো তো। হ্যাঁ সরি, দেখো আমি তোমাদের এখন বইয়ের খুব মজাদার অঙ্ক কতগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো একটু করাই, দেখো তোমরা এখন কত ইজিলি করতে পারবে অঙ্কগুলোকে। আমি একটা অঙ্ক নিচ্ছি আমাদের বই থেকে। হ্যাঁ নিলাম হচ্ছে ধরো সাইন স্কোয়ার পাই বাই 7 ছিল মনে হয়, তারপরে ছিল হচ্ছে সাইন স্কোয়ার 5 পাই বাই 14, সাইন স্কোয়ার 8 পাই বাই 7, আর সাইন স্কোয়ার 9 পাই বাই 14। এই ম্যাথটা আমরা নিলাম। ওকে দেখো আমরা এটাকে সলভ করি, দেখো কত ফাস্ট আমরা সলভ করতে পারি। এটা করতে হয়তো বা তোমার এখন বেশি টাইম লাগবে কারণ আমরা বুঝে বুঝে করবো, কিন্তু তুমি নিজে নিজে যখন করতে যাবে তখন দেখবো অনেক ফাস্ট করতে পারবা। যাই হোক
তো এই অঙ্কগুলো দেখলে আমার কি মনে পড়বে, দেখো আমার মনে পড়বে হচ্ছে সেই পুরোনো দিনের কথা মনে পড়বে। সেটা হচ্ছে এই যে এটা ছোটবেলায় পড়ে আসছো বাচ্চাকালে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা লিখতে মন চাবে, ঠিক কি না? তো এইটা আমাদের লেখা শিখতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, সাইন আছে ঠিক আছে, কজ বানাইতে হবে আর অ্যাঙ্গেল দুইটা সেম বানাইতে হবে, এই থিটা আর থিটা সেম হইতে হবে, তাহলে আমরা এটাকে 1 লিখতে পারবো। এখানে অ্যাঙ্গেল সেম রাখাটা মেইন কথা, হ্যাঁ অ্যাঙ্গেল সেম করতে হবে, এটা হচ্ছে মেইন কথা, এখানে ওইভাবে আমরা আগাবো। তাহলে এখানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল ছিল π/7, আমি এটাকে ঠিক রাখলাম, ঠিক রেখে বাকিগুলোকে আমি ভাঙতেছি, দেখো সাইন স্কোয়ার π/7। আর এই 5π/14 কে কি তুমি ভাঙবা নাকি এভাবেই রাখবা, আমাকে কেউ একটু বলতে পারবা? ভাঙবো ভাইয়া। তুমি যদি ভাঙো তাও হবে, যদি তুমি বলো ভাঙবো না তাও হবে, কারণ কি এই 9π/14 থেকে কিন্তু তুমি এই 5π/14টা পাবা, পাবা কিনা আমাকে একটু বলো। এই 9π/14 থেকে কি 5π/14 যে পাওয়া যাবে, এটা কি তুমি ফিল করতে পারো কিনা? জি ভাইয়া। কিভাবে ফিল জি করতে ভাইয়া, পারো পাওয়া একটু বলো যাবে। তো। কারণ এই 9π/14 কে কিভাবে ভাঙাবা, 1 পাই এই থেকে 9, হ্যাঁ এই 9 14 1 গুণের থেকে 5 কম, তাই না? 5 কম মানে তো 5π/14 তুমি পেয়ে যাবা। তো এটাও ছোট অ্যাঙ্গেল আকারে, এটাও রেখে দাও, আমি এটা রেখেই দিচ্ছি, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। আর এই লাস্টে যে কজ আনার জন্য ভাঙাই লাগবে। ভাঙাই লাগবে পরে, কিন্তু আমরা এক স্টেপ কম করতেছি, ভাঙাই লাগবে লাস্ট পর্যন্ত, এই যে তুমি বুঝছো। আর এই অ্যাঙ্গেল থেকে আমরা এই অ্যাঙ্গেলটা পাইতে চাচ্ছি, তাহলে বলো 8/7 কে আমরা কিভাবে ভাঙতে পারি? এই 8 এই 7-এর 1 গুণের থেকে কত বেশি, 1 বেশি, 1 গুণ মানে হচ্ছে পাই, তার থেকে বেশি মানে প্লাস, কত বেশি 1 বেশি, তাহলে π/7। আর এটা যা ছিল থাক, সাইন স্কোয়ার 9π/14। তাহলে এখানে কত চলে আসলো দেখো, সাইন স্কোয়ার π/7 আসলো। আর সরি কি করলাম আমি, এটাকে এভাবে রাখলাম কেন, এটাকে তো ভাঙার কথা ছিল আমার, আমি এটাকে রেখে দিলাম কেন, এটাকে ভাঙতে হবে তো। বলো এটাকে কিভাবে ভাঙবো, এই 9 এই 14-র 1 গুণের থেকে কত কম, 5 কম, তাহলে পাই মাইনাস কত কম, 5 কম, 5π/14। তাহলে লাস্ট পর্যন্ত এটা এখানেও থেকে গেল, এভাবেই রেখে দিই সাইন স্কোয়ার 5π/14। আর এটা কত চলে আসবে, সাইন এখানে পাই যেহেতু আছে, আমরা জানি n পাই থাকলে কত হয়, যা ছিল তাই থাকে, সাইন স্কোয়ারই থাকবে। আর এখানে কোঅর্ডিনেট দেখার দরকার নাই, কারণ পজিটিভ স্কোয়ার আছে। আর এখানে কত আসবে, এখানেও পাই থাকার কারণে সাইনই থাকবে। আর এখানে 5π/14টা আমরা লিখে দেব। তাহলে দেখো 5π/14 দুইটা, π/7ও দুইটা, তাহলে আমরা আলটিমেটলি 2 কমন নিয়ে আমরা লিখতে পারি এরকম করে, সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14। এখন আমরা যেটা করব, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ভাঙে, আমার তো টার্গেট কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ সাইনকে আমার কজে নেওয়া হচ্ছে মেইন টার্গেট। তাহলে এখন বলো কিভাবে ভাঙবা, এটাকে সাইন স্কোয়ার π/7 ছিল, আমার টার্গেট কি এখন, টার্গেট হলো যে ভাইয়া এই জায়গাটাতে আমি কজ আনবো, আর এই 5π/14 থেকে π/7 আনবো। তাহলে বলো এটাকে কিভাবে ভাঙা যায়, যেহেতু আমরা সাইন থেকে কজে যেতে চাচ্ছি, তাহলে এই 5π/14 কে আমরা কিভাবে ভাঙতে পারি দেখি, আমাকে কেউ বলতে পারবা, কোনো ক্লু দিতে পারবা? 5/2 minus 2/14. সুন্দর। আমরা যেটা করব, সাইন স্কোয়ার লেখার পরে এই 5 এই 14-এর হাফ গুণের থেকে 2 কম, এই 5 দেখো 14-এর হাফ গুণ কত, 7, 14-এর হাফ গুণের থেকে 7-এর থেকে আরো 2 কম হচ্ছে 5, তাহলে হাফ গুণ মানে হচ্ছে π/2, তার থেকে কম কত কম, 2 কম, তাহলে 2π, নিচে যা ছিল তাই। তাহলে এখানে দেখো কত চলে আসলো 2, আর এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার π/7 আর প্লাস এই π/2 থাকার কারণে π/2 এর সহগ যেহেতু এখানে 1, তাহলে এখানে সাইনটা হয়ে যাবে cos, তারপর এখানে এই মাইনাসের কোনো দাম নাই, থাকবে 2π/14, এটাকে আমরা কাটাকাটি করলে লিখতে পারি π/7। তাহলে দেখো মিলে গেল আমাদের, তাহলে 2 আর এটার মান হচ্ছে 1, সো অ্যান্সার হবে 2। বুঝতে পারছি কিনা এটা আমাকে একটু জানাও তো তোমরা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এখন কি পারছি। আগের থেকে কি ইজি হইলো নাকি বলো ভাঙানোটা? হ্যাঁ এখানে হয়েছে। অ্যাঙ্গেল শুধু দেখবা যে দুইটা মিলায় অ্যাঙ্গেল আমাদের বের করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, sec স্কোয়ার 14π/17 মাইনাস sec স্কোয়ার 39π/17 প্লাস cot স্কোয়ার 41π/34 cot স্কোয়ার 23π/34। ওকে, এটার মান আমরা বের করব। এখন তোমরা আশা করি অনেক ফাস্ট করতে পারবা, দেখি আমি একটু ফাস্ট করলে তোমরা বোঝো কিনা। sec স্কোয়ার আমি কি এটাকে ভাঙবো নাকি রাখবো?
14π/17 কে ভাঙবো। আচ্ছা রেখেই দিই আমি, দেখা যাক কি হয়। 14π/17 রেখেই দিলাম মাইনাস। বলো এটাকে কিভাবে ভাঙবা? 39 2 পাই প্লাস সামথিং। 2 হ্যাঁ পাই 17 প্লাস থেকে 2 গুণের থেকে কিছু একটু বেশি, তাহলে 2 গুণ মানে কত? 2π, তার থেকে কত 2 পাই বেশি বলো তো দেখি? প্লাস 2π মানে 34 হয়ে গেছে, 34 আর 5 হচ্ছে 39, তাহলে 5π/17 চলে আসবে। তারপরে এখানে কিভাবে ভাঙবা? এটাকে কিভাবে ভাঙবা বলো? এই 41 34-এর কত গুণের থেকে বেশি বা কম? 1 গুণ মানে পাই প্লাস কত পাই বেশি? প্লাস পাই প্লাস 34 হয়ে 7 গেছে 7π/34 মাইনাস cos স্কয়ার। এটাকে কিভাবে ভাঙবা বলো? পাই পাই মাইনাস যদি দাও, পাই যদি দাও তাহলে এটা কত চলে আসবে? 1 গুণের থেকে কত চলে আসবে? 11 কম, তাই না? 34-এর 1 গুণ মানে 34, তার থেকে 11 কম। কিন্তু এটা হাফ গুণ দাও, হাফ গুণ দিলে হয় কত? 17, 17 থেকে 6 বেশি না এটা? 17 তাহলে কোনটাতে যাবা? হ্যাঁ হাফে যাবা নাকি একে যাবা? হাফে তাহলে হাফে যাব। তাহলে π/2, তার থেকে π/2 মানে কত? 17, তার থেকে 1 বেশি, তাহলে 6 বেশি, 6π/34। বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি আচ্ছা, তো দেখো এটা যেহেতু এটা আসছে, তাহলে 6π/34 যেহেতু আসছে, তাহলে এটাকে কাটলে কত চলে আসে? 3/17 চলে আসে, তাই না? হুম 3/17 মিলাইতে হবে, তাহলে 3/17 অবশ্যই এখান থেকে মনে হয় পাবো আমরা। বুঝছো নাকি? জি ভাইয়া। তাহলে এটাকে ভাঙানো আমার দরকার ছিল, যেটা আমি করেছিলাম যে ভাঙাই নাই, সো এটাকে আমার ভাঙানোর দরকার ছিল। হ্যাঁ, আমার অ্যাঙ্গেল মিলাইতে হবে, তো আমি এক লাইনে ভেঙে ফেলি এটাকে। আমি এটাকে ছোট করে ভেঙে ফেলি, তাহলে sec স্কয়ার, তাহলে 14π যেহেতু, তাহলে এটা 1 গুণের থেকে কত কম? 3 কম, 3π/17। এটা কি সবাই বুঝছো যে কেন আসলে আমি এটাকে ভাঙলাম? তোমরা দুইজনই খালি কথা বলতো, স্যার বাকিগুলা কই? এই বাকিগুলো তোমরা কথা হ্যাঁ বলো না কেন? বুঝলাম আচ্ছা, তাহলে দেখো এখানে পাই থাকার কারণে সেক সেকই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না, 3π/17 থাকবে। আর এখানে মাইনাস 2π থাকার কারণে সেক সেকই থাকবে, 5π/17 প্লাস এখানে কট কটই থাকবে, 7π/34 মাইনাস এখানে π/2 থাকার কারণে কট চেঞ্জ হয়ে যাবে tan স্কয়ার, 6π/34 মানে 2 দ্বারা যদি কাটাকাটি করো এখানে, তাহলে 3π/17 থেকে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এই tan স্কয়ার 3π/17 আর sec স্কয়ার মানে tan স্কয়ার 1 আমরা লিখতে পারি, ঠিক কি না? কিন্তু এই দুই জায়গায় তো ভাইয়া অ্যাঙ্গেল মেলে নাই, এই দুই জায়গাতে আমাদের অ্যাঙ্গেলটা মিলাইতে হবে, যে কোনো একটা থেকে আরেকটা অ্যাঙ্গেলে যেতে হবে। তাহলে আমরা যে কোনো একটা থেকে যেতে পারি, এটা যেহেতু ছোট এটাকে আমরা ঠিক রাখলাম, এই 5π/17, আর এখান থেকে আমি এই 5π/17 আমি পাইতে চাচ্ছি, তাহলে বলো কিভাবে ভাঙবো এটাকে? কেউ বলতে পারো কিনা? এই পাই বাই জায়গায় 2 মাইনাস 10 পাই বাই 34। সুন্দর। এই 34 থেকে আমি, মাইনাস হ্যাঁ তাহলে 34-এর হাফ গুণ হচ্ছে কত? 17, তার থেকে কিন্তু এটা কত কম বলো তো দেখি? 10 কম, এটা আমরা করব। তাহলে হাফ গুণ হচ্ছে 5/2, তার থেকে কত কম? 10 কম, তাহলে 10π/34। দেখো মিলে গেছে। তাহলে এখানে 1 মাইনাস sec স্কয়ার 5π/17, আর এখানে স্কয়ার আছে প্লাসই হবে, π/2 যেহেতু আছে তাহলে এটা 10 হয়ে যাবে, আর 10 দ্বারা কাটলে 2, এটা হচ্ছে 17, তার মানে 2π/17। তাহলে আলটিমেটলি এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে, তাহলে sec স্কয়ার 5π/17 মাইনাস tan স্কয়ার, এটা 5π হবে। এই কি করেছি আমি? হ্যাঁ এটা 5ই হবে, আমি 2 কেন লিখেছি? 5, তাহলে 5π/17, তাহলে চলে আসবে কত? 1 - 1 = 0। বলো এই ভাঙানোর প্রসেসটা কি, বুঝছো কিনা তোমরা? জি ভাইয়া বুঝতে পারছি এই ভাঙানোর প্রসেসটা কি এখন পারবা? যে কোনো টাইপের অঙ্কে যদি আসে, এই অঙ্কটা কিন্তু আসে, এটা 9 10-এ যারা আসো হায়ার ম্যাথ করো তাদের জন্য আসে, তারপরে হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারের যে এইচএসসি ত্রিকোণমিতি সেইখানেও কিন্তু এই অঙ্কটা পরীক্ষাতে আসে, বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও আসে, আবার তোমাদের বিভিন্ন কি বলে বোর্ড ফাইনালে তো আসেই, বা কলেজের পরীক্ষাগুলোতেও অনেক আসে। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ আচ্ছা, তো আমি আজকে আর বেশি পড়াবো না, তো শেষ আমরা মোটামুটি ত্রিকোণমিতির ক্লাসগুলো, হ্যাঁ আমরা ত্রিকোণমিতি শুরু করছি, এরপরে ত্রিকোণমিতি কন্টিনিউ করবো কিনা এটা তোমরা আমাকে একটু জানাবা। আরেকটা কথা যেটা, সেটা হলো যে ফার্স্ট ইয়ারের ব্যাচের যে গ্রুপটা, তোমরা যারা ফার্স্ট ইয়ারে ছেলে পেলে ক্লাস করতেছো, তোমরা তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিবা, হ্যাঁ। আর ওই যে আমাদের যে ম্যাথ লাভার্স বিডি যে ফেসবুক গ্রুপটা আছে, সেই গ্রুপে তোমরা একটু ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, হ্যাঁ। আর তোমাদের আমি ফ্রি ক্লাস নিব, এরপরে কোন ক্লাস নিব এটা তোমাদের সাথে আমি ইয়াতে ডিসকাস করব, কি বলে হচ্ছে
মেসেঞ্জার গ্রুপে ডিসকাস করব। তোমরা তোমাদের যে প্রবলেমটা হবে প্রবলেমের টপিকগুলো জাস্ট একটু আমাকে লিখে দিবা, লিখে দিলে আমরা আশা করি সেই টপিকগুলো আমরা স্টার্ট করতে পারবো। হ্যাঁ, 9-10 যারা আসো তাদের জন্য আমি কালকে আরেকটা ক্লাস নিব, কালকে আরো ক্লাস নিব আমি 9-10 আমি গ্রুপে বলে দেবো তোমাদের গ্রুপে। হ্যাঁ, তো তোমাদের প্রবলেমগুলো সেটা জারি হোক 9-10 বা ইন্টারমিডিয়েট, তোমাদের প্রবলেমের টপিকগুলো যদি আমাকে একটু বলো তাহলে আমার জন্য ইজি হয় আর কি। হ্যাঁ, যে কোন টপিকগুলো তোমাদের বেশি কঠিন মনে হয় সেই টপিকগুলো আমি তোমাদেরকে মানে হেল্প করার ট্রাই করবো সেই টপিকগুলোতে। ঠিক আছে, তো তোমরা তোমার ফ্রেন্ডদেরকে বেশি করে ইনভাইট করবা, সেটা ফেসবুক গ্রুপেও হতে পারে অথবা হচ্ছে আমার কি বলে মেসেঞ্জার গ্রুপে হতে পারে। আর আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দিই অনেকগুলো, কি ভিডিওগুলো কি দেখছো তোমরা? এই যে গতদিনে বিপরীত ফাংশনের একটা ভিডিও দিছি, দেখছো কেউ? জি ভাইয়া, কেমন লাগছে? ভালো ভাইয়া, অনেক জোস। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা একটু দেখবা, আমার ওইখানে আরো অনেকগুলো ভিডিও আছে তোমাদের অনেক কঠিন জিনিসগুলো। তারপর আমি কাজ করতেছি এগুলো নিয়ে, আমি আপলোড করবো, অনেকগুলো ভিডিও বানানো আছে, শুধু আপলোড করার অপেক্ষায়। বা নতুন আমি একটা ফেসবুক খুলবো আর কি, মেসেঞ্জার কি বলে তোমার ইউটিউব চ্যানেল খুলবো। যাই হোক, তো তোমাদেরকে আমি ওগুলো দিব, তো তোমরা আমাকে অবশ্যই জানাবা যে তোমাদের কোন টপিকগুলো লাগবে। ঠিক আছে, ওকে। আর আজকের যে বিষয়টা আমি তোমাদেরকে শিখাইলাম এই জিনিসগুলো ভাঙা আর বিভিন্ন কোঅর্ডিনেটে বিভিন্ন জিনিসের মানগুলা, এই জিনিসগুলো কি তোমরা আগে জানতা? বলো তো দেখি। যেমন এই যে এই জায়গাটা, এই যে বিভিন্ন কোঅর্ডিনেটে যে বিভিন্ন জিনিসের মান বিভিন্ন রকম হয়, এটা কি তোমরা জানতা আগে? মানে কেন হয় জানতা? যে হ্যাঁ এখানে সাইন কোসেক পজিটিভ সেকেন্ড কোঅর্ডিনেটে, কিন্তু কেন হয় এটা কি জানতা? অনেকেই জানতা না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার হয়েছে। তারপরে আমরা এই ব্যাপারগুলো মান বের করা শিখলাম, বিভিন্ন কোঅর্ডিনেটে মান। তারপরে খুব ইম্পর্টেন্ট যেটা, এই জিনিসগুলো ভাঙানো, এই ভাঙানো জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই এই জিনিসগুলো শেয়ার করবা, তাদেরকে বলবা যে ফ্রি ক্লাসগুলো যেন করে। হ্যাঁ, তো আজকে ক্লাস এ পর্যন্তই নাকি?